বুধবার সন্ধ্যে 7:30 আপনারা দেখছেন ডিডি বাংলা মানে যুক্তিতক্ক। এবং যুক্তিতক্ক সব দিন আমরা প্রতিদিন আলোচনা করি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে, প্রাসঙ্গিক আলোচনা। কিন্তু আজকের প্রসঙ্গ যেটা, কলকাতা আমি আর আসবো না। আজকের আমাদের অনুষ্ঠানের শিরোনাম কলকাতা আমি আর আসবো না। কলকাতা নামটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটা বলাই বাহুল্য। কিন্তু আমাদের আজকে এই শিরোনাম কেন, কলকাতা আমি আর আসবো না? মনে পড়ে অঞ্জন দত্তর একটি গান, রঞ্জনা আমি আর আসবো না। খুব ভালোবাসা থেকে বোধহয় আঘাত পেতে পেতে এই গানটি সৃষ্টি করেছিলেন শিল্পী বা সুরকার বা যিনি লিখেছিলেন গানটি। কিন্তু কলকাতাও কি আমাদেরকে আঘাত দেয়? কলকাতাও কি আমাদের কখনো কখনো আবেগে মথিত করে দুঃখে মুড়ে ফেলে? কেন কেন এই আবেগের শিরোনাম এবং কেন কলকাতা আমি আর আসবো না, এটা আমরা ভেবেছি। সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের স্টুডিওতে প্রতিদিনের মতো উপস্থিত রয়েছেন 4 জন বিশিষ্ট অতিথি। তাদের সঙ্গে তাদের মতামত শেয়ার করব। আপনারা টেলিফোনে আমাদের যে স্ক্রল যাচ্ছে স্ক্রিনে, তাতে আপনাদের মতামত নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, শুনতে থাকবেন, দেখতে থাকবেন যুক্তিতক্ক। আমি অনুষ্ঠানের প্রথমেই আমাদের যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন তানিয়া ভট্টাচার্য, উনি চিত্র প্রযোজক এবং শিল্পীও বটে। তারপরে রয়েছেন পিয়াসী লাহিড়ী সান্যাল, উনি সমাজকর্মী এবং কবিতা শিল্পী। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর সরোজ উপাধ্যায়, উনি শহরের অর্থনীতি নিয়ে বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে কথা বলবেন। এবং একেবারে বাঁদিকে রয়েছেন বিশিষ্ট মডেল, উনি মিসেস ইউনিভার্স সে কন্টেস্টেন্ট ছিলেন, বিলকিস পারভিন। স্বাগত জানাই প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে এই প্রসঙ্গটি নিয়ে 4 জনের কাছে সরাসরি আসব। কলকাতা আমি আর আসবো না কেন, সত্যি কি মনে হয় তানিয়া? কথাটা বললেই না, কলকাতা আমি আর আসবো না, আমার যেটা প্রথম মনে হয় একটা মন খারাপ। আমি ভীষণ কলকাতাকে ভালোবাসি, তো কলকাতা আর আমি আসবো না মানেই আমার কাছে কিন্তু মন খারাপ। তবে আজকে আপনি যেটা বিষয় ভেবেছেন মনে হয় ভীষণ প্রাসঙ্গিক আজকের দিনে। অনেকে বলছে কলকাতা আর আসবো না, অনেকে মন খারাপ করে, অনেকে কিছু কিছু ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে বোধহয় কলকাতা ছাড়ছে। পিয়াসী, একদিন রাতে আমি স্বপ্নে দেখিনু, চেয়ে দেখো বলে যেন বেনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ঠিক এই রকম সহজ পাঠের হাত ধরে আমার রক্ত প্রবাহে কলকাতা খুব সহজভাবে মিশে গেছিল, বেড়ে উঠেছে আমার প্রাণের শহর কলকাতায়। হ্যাঁ, একটু তো ফ্রাস্ট্রেশন আসেই, অভিমান। আসলে অভিমানের থেকে আমরা অনেক সময় বলি আর আসবো না, কিন্তু সত্যি কি তাই? সরোজবাবু, বাণিজ্যিক দিক থেকে অনগ্রসরতা কলকাতা শহরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন শহর কলকাতা থেকে এগিয়ে গেছে। অনেকে এখানে চাকরি বাকরির অপ্রতুলতা, জনসংখ্যার আধিক্য, অপ্রতুল শিল্প স্থাপনা কলকাতাকে মানুষের কাছে অনেক সময় বীতস্পৃহ করে তুলেছে। সেক্ষেত্রে কলকাতাকে অনেকে সত্যি ছেড়ে গেছে, কিন্তু তাদের কাছে মোস্টলি ইয়াং জেনারেশন তারা, কিন্তু আমাদের মতন বয়স্ক লোকের কাছে কলকাতা আমি আর আসবো না এটা খুব একটা দুঃখজনক আবহ তৈরি করে। বিলকিস, কলকাতা মানে হলো সিটি অফ জয়। হ্যাঁ, নিশ্চয়ই দেখে লাগছে কলকাতা পুরোর মতন কলকাতা নয়, কিন্তু এই জেনারেশনে বিলং করে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, ইন মাই ল্যাঙ্গুয়েজ একটাই জিনিস বলবো, জিনা ইয়াহা মরনা ইয়াহা, ইসকে সিওয়া জানা কাহা। তো দ্যাট ইজ ইট শুরু করার জন্য। তাহলে 4 জনের কথা থেকেই একটা জিনিস পরিষ্কার যে প্রত্যেকের মধ্যেই আবেগ আছে, বেদনা আছে, কিন্তু কলকাতার প্রকৃতি যে অমোঘ আকর্ষণ সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সত্যি তো, কলকাতা আমাদের শহর, এই শহর জানে আমার প্রথম সব কিছু, এটাও সুমন চট্টোপাধ্যায়ের একটি গান, এবং সেইভাবেই তো আমাদের বেড়ে ওঠা। কিন্তু এবং কলকাতায় যখন আমরা এখন দেখি যে বাস স্টপে ডিসপ্লে বোর্ডে টাইম দেখানো হয়, আবার সেই কলকাতাতেই যখন শুনি তখন খুব ভালো লাগে যখন দেখি যে বিদেশের মতো বাস স্টপে আমাদের ডিসপ্লে বোর্ড আছে। আবার সেই কলকাতায় মাঝে মাঝে আমাদের খুব বেদনাতুর করে দেয় যখন মধ্যরাত্রে ট্রাফিক সিগন্যালে বাজে আকাশ ভরা সূর্য তারা। কিন্তু এটা তো হওয়ার নয়। কেন এই বৈষম্য? চলুন না আমরা ভেবে দেখি, ঘেঁটে দেখি যে কলকাতা আমি আর আসবো না, এই যে বেদনার যে আবহ, যে বাতাবরণটা তৈরি হয়েছে, তার গোড়াতে কি আছে? সরোজবাবু, আপনি কি মনে করেন যে অর্থনৈতিক এবং আরবান ডেভেলপমেন্টের দিক থেকে যদি আমরা বিচার করি বা ভাবতে চেষ্টা
চেষ্টা করি, কোথায় একটা কলকাতার পরিবর্তন? যদি অবস্থানটা আমরা দেখি তাহলে ফিরে যেতে হবে 200 বছর আগে, 250 বছর আগে, যে সময় ব্রিটিশরা এসে এই পথ ধরে এই রাজ্যকে, এই অঞ্চলকে, এই শহরকে অবলম্বন করে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। 1690 আমরা শুনেছি যে অগস্ট মাসে, 1690 অগস্ট মাসে এসেছিল, কিন্তু তারপরে কলকাতাকে দুর্গ পরিণত করে। কিন্তু শোনা যায় তার আগেই কলকাতার গোড়াপত্তন হয়ে গেছে, মানে জোব চার্নক নাকি ওই দিনটাতে এসেছিলেন, কিন্তু কলকাতার গোড়াপত্তন নাকি তার আগে থেকে হয়েছে। কলকাতা ঐতিহাসিক শহর, 1686 24 অগস্ট। না, জোব চার্নক এসেছিলেন 1690। কলকাতা অনেক ঐতিহাসিক শহর, এখানে কালিমা আছেন, সেই কারণে বহু প্রাচীন কাল থেকে কলকাতা একটা তীর্থ বলে পরিগণিত। সেক্ষেত্রে কলকাতাতে বহুদিন ধরে আমরা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কালীঘাটে আগমন অথবা ভারতচন্দ্র রায় গুণাকরের কালীঘাটে আগমন, এগুলো আমরা বহুবার সাহিত্যে স্মৃতিতে পেয়েছি। সুতরাং কলকাতার ইতিহাসের একটা প্রাচীনতা আছে এবং কলকাতাতে, কিন্তু কলকাতাকে একটা এফেক্টিভ টাউন হিসেবে পরিণত করা ব্রিটিশরাই এসে করেছিল। এবং মানে শহরের যে যে সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, মানে শহর আর গ্রামাঞ্চলের যে তফাৎ, যে মানে গ্রামে যে মানুষরা থাকেন, যারা প্রান্তিক মানুষ বা যারা আমাদেরকে খাদ্য শস্য যোগান দেন, তাদের কাছে কিন্তু শহর একটা ব্যাপার, মানে কলকাতায় যাব, শহরে যাব। তো এই যে শহরের প্রতি মানুষের যে অমোঘ আকর্ষণ, তার তো বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা কি বলে আপনি মনে করেন? এবারে আমি ওই ঐতিহাসিক দিকগুলি আর একবার বলি। কলকাতা শহরে যারা এলেন, মানে সেই সাহেবরা এখানে কিছু সুযোগ সুবিধা তৈরি করলেন, একটা তথাকথিত আধুনিকতা তারা তৈরি করলেন। ক্লার্ক স্ট্রিট এবং বেশ কয়েকটা অঞ্চলকে তারা ডেভেলপ করেছিলেন। এবারে সেই সময় তারা তাদের বাণিজ্যের এবং রাজত্বের সুবিধের জন্য জমিদার শ্রেণীকে তারা তৈরি করলেন এবং এই জমিদার শ্রেণী কলকাতায় এসে থাকতে রইল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার জন্য। এবং তারা এই তাদের সাব ইনফিউডেশন অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের কাছে তাদের জমি জমা বজায় রেখে এখানে কাপ্তানি লবাবি করবেন। আমাদের সাহিত্যের অনেক দৃষ্টান্ত আছে, আপনারা সকলেই জানেন। আর এই কলকাতাকে অবলম্বন করে এখানে অনেক অফিস কাছারি তৈরি হলো। চা এবং পাট শিল্পের হাত ধরে অনেক এই শহরের গোড়াপত্তন এবং সেই শিল্প, কয়লা, এইসব নিয়ে আমাদের এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড শুরু হলো। রানীগঞ্জ থেকে কলকাতা 1854 সালের 15ই আগস্ট ট্রেন চলেছিল কয়লা আনার জন্য, যেমন বম্বে টু থানে প্রথম ট্রেন চলেছিল কটন আনানোর জন্য। ভারতের প্রথম ট্রেন চলেছিল বম্বে টু থানে। সুতরাং দেখা যাচ্ছে যে কলকাতা ডেভেলপমেন্টটাই হচ্ছে কলোনিয়াল প্যাটার্ন, কলোনিয়াল ইন্টারেস্টকে সার্ভ করার জন্য। কলকাতা যে মানুষের এখানকার উদ্বৃত্তকে নিয়ে যাওয়ার জন্যে বা জোর করে এখানকার কাঁচামাল নিয়ে যাওয়ার জন্যে কলকাতাকে ডেভেলপ করা হয়েছে, কিন্তু কোনো সার্বিক মঙ্গলের জন্য নয়। মানে এটা আমি সাহেবদের দৃষ্টিকোণ থেকে, মানে ব্যবসায়িক ঔপনিবেশিক কালচার থেকে এই শহর সৃষ্টি হয়েছে। ঠিক। তানিয়া, কি মনে হয় যে কলকাতায় যে আমরা গোড়াতেই যেটা বলছি বা একই জায়গায় রয়েছে যে এই শহর জানে আমার প্রথম সবকিছু, তা কলকাতার যে পরিবর্তন হয়েছে, মানে কলকাতার যে একদম চেহারার বদল হয়েছে, সেটা আপনি কিভাবে রিয়েলাইজ করেন? আমি একদম আমার মতন করে বলছি। অবশ্যই। আমি আমার চোখে যেটা খুব পড়ে সেটা হলো কলকাতার পাড়া কালচার ভীষণ রকম ছিল। হ্যাঁ, আমার বাড়িতে একটা অতিথি এসছে, হঠাৎ করে এসছে, তখন তো মোবাইল ফোনে ফোন করে আসতো না, অনেকের বাড়িতে ল্যান্ড ফোনও ছিল না, হঠাৎ করে অতিথি এসছে, তখন হঠাৎ করে আসার রেওয়াজটা ছিল, আর কি খুশি হতাম তাদের সবাই। এটা বাঙালিই হতো, কলকাতার লোকই বোধহয় হতো। তো লোক এসে গেল, পাশের বাড়ির কাকিমা তার কিছু খাবার দাবার তরকারি একটু দিয়ে দিল, এই ম্যানেজ কর, এই কিছু তেমন কিছু নেই। হ্যাঁ, তো এখন সেটা পাল্টে একদম ফ্ল্যাট কালচার। এখন দেখি আমার পাশের বাড়ি কেউ মারা গেলেও আমি জানতে পাচ্ছি না। এটা যে কি সাংঘাতিক একটা পরিবর্তন, আমাকে এটা সত্যি খুব নাড়া দেয়। কারণ আমি যে যেটা আপনি বললেন
আড্ডা কালচার, মানে আমাদের ছোটবেলায় আমরা পেয়েছি পাড়াতে বিভিন্ন রকে বিভিন্ন বয়সের আড্ডা। মানুষের আড্ডা হ্যাঁ, ছিল হ্যাঁ। বিভিন্ন সময়। এবং সেখান থেকে কিন্তু অনেক ভালো কিছু উঠে আসতো। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। যেমন এবং বড়দের ছোটদের যে সম্পর্কটা, মানে গুরুজনদের ভীষণ, সম্মান করা, ভীষণ। হ্যাঁ, মানে সিগারেট যখন যারা ধরেছে তারা কিন্তু বাবার বন্ধুর কাছেও পেছনে হাতটা দিয়ে রাখতো। লুকাতো, হ্যাঁ। এবং বাবা জ্যাঠারা এসে আমাদের ছোটবেলায় বকতো, মারা কিচ্ছু বলতো না, বাবারা কিছু বলতো না, জানতো। এখন কেউ ছোট বাচ্চাদের বকার জো আছে আমাদের? এই পরিবর্তনগুলো আমার তো ভীষণ চোখে পিয়াসী কি পড়ে। মনে হয় এই সমাজসেবা করতে গিয়ে বা এই কবিতার জগতে থাকতে থাকতে কলকাতার যে পরিবর্তনটা হচ্ছে, যে কেন আমরা ভাবছি কলকাতা আমি আর আসবো না, কোথাও তো একটা বেদনার জায়গা রয়েছে। বেদনার জায়গা যেমন যেটা আপনি বলছেন যে সমাজ কল্যাণমূলক কাজগুলো করতে গিয়ে যেটা আমরা বেশি করে দেখি যে এই দারিদ্র যেটা আমাদের চারিপাশে যে অন্যান্য ডিস্ট্রিক্ট, একটু আগে আমাদের নিজেদের মধ্যে যে আলোচনাটা হচ্ছিল যে কলকাতা কেন্দ্রিক একটা জীবন পাবে বলে বোধহয় বেশি করে আসছে, এবং তার জন্য যে উদ্বৃত্ত ব্যাপারটা, যে জনসংখ্যার যে একটা বিস্ফোরণ যে ঘটছে, সেটা হয়তো আমরা মানে তাকে মিট করতে পারছি না। সেটা কি কলকাতার উন্নয়নের কোথাও ব্যাঘাত ঘটাচ্ছে বলে মনে হয়? অবশ্যই শহরের ঘটাচ্ছে। উন্নয়ন, শহরে আপনি নিজেই ভাবুন না, আমরা যখন ছোট ছিলাম আমাদের কলকাতার যে 7 পয়েন্ট এখন যেটাকে আমরা বলি পার্ক সার্কাসের যে মোড়, সেখানে কি কখনো আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চারা বেলুন হাতে করে গাড়ির কাঁচের কাছে এসে ভিক্ষা চাইতে এসেছে? কিন্তু এখন আমরা সেটা দেখি। এবং এই সমাজ উন্নয়নমূলক যে কাজ, তার মধ্যে তো এদের শিক্ষা ব্যবস্থা, এদের স্বাস্থ্য, এই জায়গাগুলো ধরে তো অবশ্যই কাজ করা হয়। আর এছাড়াও যেটা সংস্কৃতির দিক থেকে, যেহেতু কবিতা আবৃত্তির সঙ্গে রয়েছি, কিছুটা তো পরিবর্তন অবশ্যই দেখছি। যেমন রিসেন্টলি বইমেলার কথা বলি, বইমেলা যেটা আমাদের 44তম বইমেলা ঘটে গেল। ছোটবেলার বইমেলা একটা আলাদা অন্যরকম। বাবা মার হাত ধরে যখন প্রথম গেছি, একটা বইয়ের সমুদ্রে কিনারে গিয়ে পৌঁছেছি, আস্তে আস্তে বড় হয়েছি, আমার নিজের মানে যৌবন সব কিছু, এবং এখন এই এজে এসেও এবারে যখন গিয়ে পৌঁছলাম, হ্যাঁ জায়গার পরিবর্তন হতেই পারে, যে তার এই ময়দান থেকে আমাদের মিলন মেলা থেকে সেন্ট্রাল, কিন্তু চরিত্রটা কেন বদলাবে? আমি যখন দেখছি যে বইয়ের স্টলের সাথে সাথে মশলার স্টল এবং ঘর সাজাবার স্টল, তখন কোথাও তো একটা জোর ধাক্কা লাগে। মনে হয় এই কি আমার কলকাতা, এইটাই এই বুক ফেয়ারের জন্য কি আমরা এত গর্ব করে আন্তর্জাতিক বইমেলা, কলকাতা বইমেলা বলি? তখন ভালো বিষয়টা বলেছেন, এটা কিন্তু আমারও ভীষণ চোখে পড়েছে। প্রবাল বাবু না বলে থাকতে পাচ্ছি না, সেই ময়দানের বইমেলার ধুলোটাও যেন ভালো ছিল, একটা অন্যরকম তার এসেন্স ছিল, সেটা আর পাই না। এবং ওই যে ঘন্টার গল্পটা হ্যাঁ, ঘন্টার গল্পটা যেটা আমি আলোচনা করছিলাম, যে বইমেলা শেষের সময়টাতে, সরোজবাবু নিশ্চয়ই আপনিও জানেন যে রাত্রি 9টার সময় বইমেলা শেষ হতো আর 9টা ঘন্টা বাজতো, মানে একদম বিগ বেনের মতো করে ওই ঘন্টার ধ্বনিটা বিলকিস সেটা বাজতো। এবং বইমেলাতে তখন যে যেখানে যেভাবে থাকতো, মানে কেউ হয়তো একটা মুড়ির ঠোঙায় মুড়ি খাচ্ছে, সে মুড়িটাকে রেখে সবাই হাততালি দিত এবং পুরো মেলায় হাততালিতে ভরে উঠতো, ঘন্টাটা বাজতো এবং অনেকে চোখে জল গড়াতো। একদম, মানে আবেগটা এত ওইভাবে ছিল, সেটা আজকে আমি গত বছর একটি কাপলকে আমি জিজ্ঞেস করলাম যে আমি ঘটনাচক্রে ছিলাম শেষ দিনে গত বছর, যে তোমরা ওই 9টার সময় থাকবে তো হাততালি দেওয়ার জন্য, বললো সেটা কি প্রবলতা, কি হয় ওটা? হ্যাঁ, এবং তারা কিন্তু কত আজকের দিনে বছর 40 তাদের বয়স, কিন্তু ওই মানে ঐতিহ্যকে, আমার নস্টালজিয়াকে ধরে রাখতে বোধহয় কেউ চায় না। কি মনে হয় সরোজবাবু, যে এটা মানসিক পরিবর্তন হচ্ছে? একটা মানসিক পরিবর্তন হচ্ছে এবং একটা মেটেরিয়ালিজমের দিকে মানুষের মন ক্রমশ ঝোঁক হচ্ছে। একটা অন্ধ মানে জড়বাদ, একটা বস্তুবাদ আমাদের আকর্ষণ করছে। এবং আর একটা জিনিস, সামগ্রিকতাকে ছেড়ে ব্যক্তিতন্ত্রকে যেন মাথা চাড়া দেওয়ার একটা নির্লজ্জ প্রচেষ্টা। হ্যাঁ, অথচ বেশিরভাগই মধ্যমেধার সংস্কৃতি, হ্যাঁ, কিন্তু তারা নিজেদের একটা চেষ্টা করে। এটা খুব ভালো কথা বলেন, মধ্যমেধার সংস্কৃতি। বিলকিস, আপনার কাছে আসি, যে আপনি ধরুন এই যে প্রফেশনটাতে আপনি, এমনি ব্যাংকিং প্রফেশন আছে, প্লাস আপনি মডেলিং করেন, মিসেস ইউনিভার্সের কন্টেস্ট্যান্ট ছিলেন, তো এই মধ্যমেধা যেটা সরোজবাবু বললেন, যে মিডিওক্রিটি যেটা, হ্যাঁ, সেইটা কি কোনোভাবে মনে হচ্ছে আপনাদের যে সব জায়গাতে খুব গ্রাস করছে, মানে যাদের সেই অর্থে কোয়ালিটি নেই, কাউকে ছোট না করে বলছি, কিন্তু তারা নিজেদেরকে আপডেট না করেই সেই প্ল্যাটফর্মে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে চাইছে?
হ্যাঁ, দিস মিডিওক্রিটি যে টপিকটা বললেন, ডেফিনেটলি আমি এটাতে আসবো, কিন্তু যে এনারা বললেন বইমেলার মেলা, আই ওয়াজ ওয়েটিং যে আমি বলবো, বিকজ ইট ইজ ভেরি নস্টালজিক। যখন বই মেলা বা মেলা, রথ মেলা হতো, তখন আমরা ওয়েট করতাম যে মা বাবা আমাদের সাথে নিয়ে যাবে, আমরা যাব। এখন বই মেলা হয়ে গেছে একটা প্লেস ওয়ে ইউ যাও, ফটো খেঁচো, ফেসবুক আপলোড করো, বই কেউ পড়তে যাচ্ছে না, কি স্টল আছে কেউ দেখছে না, মেলাতে গিয়ে কেউ ওই যে ফুচকাওয়ালা বসে আছে তার থেকে 10 টাকা কেউ খাচ্ছে না, কিন্তু ওখানে 1000 টাকার মেকআপ করে ওই মেলাতে যাচ্ছে যাতে ফটো ভালো আসে, কিন্তু এই পাঁপড় কাছ থেকে 10 টাকা পাঁপড় কেউ কিনছে না। তো এই যখন বললাম আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে গেলাম যে আমিও তো লাস্ট কবে মেলা গেলাম আমি জানি না, মানে কখন আসছে সেটা কেন হচ্ছে বলে মনে হয়? সেটা হচ্ছে কেন কি কালচার চেঞ্জ হচ্ছে, কালচার অনেকটা হয়ে গেছে। আমি আড্ডা যেরকম বললেন, আগে বাবা আমি বন্ধুদের সাথে দেখা করে আসছি, মা বলতো আমি আসছি মাসের সাথে পিসির সাথে দেখা করে আসছি, তো ওই কালচারটা ডিফারেন্ট। এখন তো সব ভিডিও কল, কনফারেন্স কল, হোয়াটসঅ্যাপ চ্যাট, মেসেঞ্জার, এতেই বলে নিচ্ছে কথা। আমার মেকআপ, আমার ড্রেস, যেহেতু আই এম ইনটু দ্যাট গ্ল্যামার ইন্ডাস্ট্রি, আমি জানি কি কথা হয়। কে বলে না যে আজকে ওই বইটা, ওই বই মেলা যাতে চল আমরা গিয়ে কিনে আনি, কোথায় কোন স্যালনটা ভালো খুলেছে ওখানে গিয়ে ট্রাই করব, ওই বুটিকটা, এই কথা হয়। সো মিডিওক্রিটা তো ভুলেই যান, এটা তো অনেকই বড় ব্যাপার। কিন্তু আমি যেহেতু জাস্ট আমি ভাবি এখনও আমি অনেক ছোট, এডুকেশন সিস্টেম খুব বেশি ইম্প্যাক্ট হয়েছে। কেন আমরা যখন স্কুলে যেতাম মা বাবা দেখতো সিলেবাস, তারপরে পড়াচ্ছে কে, নার্স পড়াচ্ছে, টিচার্স, এখন মা বাবারা গিয়ে দেখে সুইমিং পুল আছে কিনা। আমার স্কুলে একটা পন্ড ছিল, ওই পন্ডে মাছ বসে আমরা সাইডে দেখতাম, কিন্তু এখন বাচ্চারা দেখবে সুইমিং পুল আছে কিনা, আমরা সুইমিং ক্লাস করব। ওই লিটারেচার আর গ্রামারে কেউ যাচ্ছে না, সুইমিং পুল, সুইমিং তো মানে কলকাতায় ভর্তি পন্ড, যেটা আপাতত বন্ধ করা দিয়ে যাচ্ছে। সো এটা ছোট ছোট জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি এখন। এভরিথিং ইজ হাইপড, যেমনি মিডিওক্রিটি যেটা বললেন। তো যদি আমি ভালো জামা পরে না বেরোই রাস্তায়, হয়তো ট্যাক্সিওয়ালাও দাঁড়াবে না, সেটা হচ্ছে। সো আই উইল নট গো টু দ্যাট টপিক বিকজ ওটা খুব একটা বড় জিনিস, কিন্তু এডুকেশন সিস্টেম ফার্স্ট, যেটা অনেক বেশি ইম্প্যাক্ট হয়েছে। শরৎবাবু কি বলবেন? যেটাও বললো যে ভালো জামা পরে না দাঁড়ালে ট্যাক্সিওয়ালা হয়তো দাঁড়াবে না, মানে আমরা ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি যে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, হ্যাঁ, কিন্তু এখন কি ছবিটা বদলে গেছে বলে মনে হয়? এখন অনেকটাই বদলে গেছে। বিদ্যান লোককে হয়তো লোকে সম্মান করে হয়তো কিছুটা, কিন্তু সেটা কিছু লোকের মধ্যে, সকলের মধ্যে নয়। এই জায়গাটা সংস্কৃতি ব্যাপক রদবদল হচ্ছে, আর একটা ওই চকচকে ব্যাপারটা মানুষের মনের মধ্যে প্রচণ্ড প্রভাব বিস্তার করেছে। আমি আগেই বলেছি যে মেটেরিয়ালিজমের দিকে ঝোঁক, হ্যাঁ, একটা জড়বাদকে, সেই প্লেন লিভিং হাই থিঙ্কিং ব্যাপারটা কিন্তু অনেকটাই চলে গেছে। এখন নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে নানান রকমের মতামত বা প্রথা অবলম্বন করা হচ্ছে। এবং একটা কথা মনে হয় যে এই শহর জীবন যেটা আর কি, নগর জীবন যেটা, আমাদের নাগরিক মন যেটা বা নাগরিক জীবন যাপন যেটা, সেটার মধ্যে বোধ হয় ওই একটার সঙ্গে আরেকটার যে যোগাযোগ থাকা, মানে আমি কথার কথা বলছি, আমার এরকম অভিজ্ঞতা হয়, ধরুন আপনাদের পাড়াতে জলের লাইনের জন্য রাস্তা খুঁড়েছে, রাস্তাটা খোঁড়াই রয়েছে, হয়তো সেটা তখনও মেরামত করা হয়নি, আবার দেখা গেল 10 দিনের মধ্যে টেলিফোনের লোক এসে ওই পাশ থেকে আবার খুঁড়ে দিল। মানে কোঅর্ডিনেশন যেটা, যে শহরে নগর জীবনে যত উন্নয়ন হবে বা নগরায়ন যত হবে, সেই কোঅর্ডিনেশনগুলো বোধহয় কোথাও খামতি হচ্ছে বলে মনে হয় নাকি? তবে আমি একটা জিনিস বলছি, এখন বোধহয় জিনিসটা একটু কমেছে। আচ্ছা, বেশ। আমার এটা আমি মানে দেখছিলাম যে খুঁড়ছে ঠিকই, এটা তো একটা পরিবর্তনশীল জনসংখ্যা এবং তাদের মানে বিভিন্ন কালচার, যেমন এখন বিভিন্ন রকমের কেবল মাটির তলা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে রিলায়েন্সের কেবল, ফাইবার কেবল যাচ্ছে, তারপরে আবার হয়তো অপটিক্যাল এখন হয়েছে, আবার বিএসএনএল তাদের পুনরুজ্জীবন প্রকল্পে আবার কিছু মানে মাটির তলা দিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং হয়তো এরকম, কিন্তু কিছুদিনের মধ্যেই আবার সেটা পিচ দিয়ে দিচ্ছে না। কিন্তু যেটা পিয়াসী বা তানিয়া বলছিলেন যে এই যে আমাদের নগর জীবনের যে একটা ঝকঝকে ব্যাপার, মানুষ শহরের প্রতি আকৃষ্ট হয় কেন? যে সব কিছুর পরিষেবাটা, উন্নত পরিষেবাটা পাবো বলে, কিন্তু তার মাঝেও যখন দেখা যায় যে সাদার্ন অ্যাভিনিউর ফুটপাতে
সারি সারি মানুষ রাত্রির বেলা তারা কাপড় টাঙিয়ে শুয়ে থাকেন, মানে কি তাদের কোনো থাকার জায়গা সেটা নেই। আমরা একটা কথা বলেছিলেন। ফ্লাইওভারের তলায়, যেটা খুব বিপজ্জনকও বটে, ফ্লাইওভারের তলায় শয়ে শয়ে ফ্যামিলি তারা দিনের পর দিন জীবন যাপন এবং করছেন। আমরা যারা এই সমাজ কল্যাণমূলক কাজের যারা বিভিন্ন প্রজেক্টে রয়েছেন, বিভিন্ন অর্গানাইজেশনে, তারা কিন্তু এই জায়গাগুলোকে দেখেন। এই যে ফ্লাইওভারের নিচে বলছেন রাত্রিবেলায় নিঃশব্দে কাপড়ের ব্যাগগুলো নামিয়ে দিয়ে যাওয়া বা কম্বল নামিয়ে দিয়ে যাওয়া, কারণ এই মানুষগুলোর মাথার উপরে তো ছাদ নেই। তো এখানে একটা করে যেগুলো আমাদের মানে সরকারি প্রকল্প আছে যে এদের জন্য রাত্রি আবাস তৈরি করে দেওয়া, অন্তত রাতটুকু যেন তারা একটা আশ্রয় পায়। হ্যাঁ, তবে গভর্নমেন্টের তো পক্ষে সব সম্ভব না, এগুলো কিন্তু সত্যি এগুলোর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আর এই যেটা আপনি বলছিলেন যে কোঅর্ডিনেশন, যে একটা ডিপার্টমেন্ট যদি ধরে বিএসএনএল কাজ করছে বা ওদিকে কেএমডিএ কাজ করছে, আমি যেমন স্মার্ট সিটি নিউ টাউনে থাকি অ্যাট প্রেজেন্ট, সমস্যা কিন্তু সেখানেও, মানে এই ৩-৪ বছর ধরে ডেভেলপড একটা সিটি এখন আবার নতুন করে হয়তো দেখা যাচ্ছে কিছু একটা খোঁড়া হচ্ছে, কোঅর্ডিনেশনের অভাব আমি সেখানেও পাই। এবং যারা, কিন্তু আপনি নিজেই বলছেন ওটা স্মার্ট সিটি, তো স্মার্ট সিটির বৈশিষ্ট্য কি আজকে? আমি নিউ টাউনে থেকে আমি যে কমফর্ট যেটা, যার জন্য মানুষ আরও ভালোর দিকে অগ্রগতির পথে যায়, সেগুলো আমি সবই পাচ্ছি, কিন্তু তবুও বেসিক কিছু জিনিস তখন মনে হয় একটা স্মার্ট সিটিকে এরকম হওয়া উচিত ছিল যে উইদাউট এনি প্রায়র ইন্টিমেশন দুম করে এসে আমার বাড়ির সামনে রাস্তাটা একেবারে খুঁড়ে দিয়ে তছনছ করে বেরিয়ে যাবে, এরকম কিছু কিছু কথা। অনেক কিছুই আমাদের আলোচনা থেকে উঠে আসছে, আমরা আলোচনায় রয়েছি, দেখতে থাকুন যুক্তিতক্ক। কলকাতা আমি আর আসবো না। আপনারা টেলিফোনে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে আসুন এবং আপনাদের মতামত জানান। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা আমি আর আসবো না। কলকাতা আমি আর আসবো না, না এটা রঞ্জনা আমি আর আসবো না, সুরটা ছিল আর কি, কিন্তু কলকাতা আমরা আসবো, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। একটা বিজ্ঞাপনের বিরতির পরে চলে এসেছি, যুক্তিতক্ক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কিন্তু একটা ফোনে যাব। নমস্কার, কে রয়েছেন ফোনে, কোত্থেকে রয়েছেন সরাসরি? আমি বিশ্বনাথ মিত্র বলছি, উত্তরপাড়া থেকে। কোত্থেকে? উত্তরপাড়া থেকে। বলুন। আমার বক্তব্য হচ্ছে যে কলকাতা আমি আর আসবো না। আমি কিন্তু মানে বারবার এটাই বলতে চাই যে কলকাতা আমি আসবো। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, বাবা মার হাত ধরে কলকাতায় যাওয়া। কথাটা না ডিস্টার্ব করছে, আপনি টেলিফোন সুইচটাকে অফ করে দিন, টেলিফোন সাউন্ডটা, এই টিভি সাউন্ডটা অফ করে দিন, দিয়ে টেলিফোনটা কথা বলুন। হ্যালো, আছেন আপনি? টিভি আপনার খুব ডিস্টার্ব হচ্ছে, আপনি পরে চেষ্টা করুন। নমস্কার, আপনি পরে চেষ্টা করুন, আমরা পরে আবার চেষ্টা করবো। হ্যাঁ, যে জায়গায় আমরা ছিলাম, কলকাতা আমি আর আসবো না। সত্যি সবাই কিন্তু ঘুরে ফিরে একটা জায়গায় আসছে যে কলকাতা আমি থাকবো, মানে এই যে অভিমান নিয়েও সম্পর্ক, যখন একটা সম্পর্ক তৈরি হয় সেটা ভেঙে বোধহয় কেউ বেরোতে চায় না। কলকাতা আমাদের কাছে সেরা মেয়ে, মানে যত দোষী থাকো কলকাতা আছে কলকাতাতেই আর কি। হ্যাঁ, যেটা পিয়াসি গোড়াতে বললো, কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, যে যত নড়চড়ই করুক কলকাতা, কি বলেন সরোজবাবু, কি বলেন যে এই যে পরিবর্তন, কলকাতা আছে কলকাতা, কিন্তু এই যে পরিবর্তনটা নিয়ে আমরা আলোচনা করছি, পরিবর্তন মানে এই যে বৈষম্যগুলো থেকে মুক্তির উপায় কি বলে মনে করেন? এখন একটু আগে স্মার্ট সিটি সম্পর্কে প্রশ্ন তোলা হলো। এখন একটা স্মার্ট সিটির অ্যাট্রিবিউটস কি, তার মধ্যে আমি কয়েকটা জিনিস বলছি। স্মার্ট পিপল অ্যান্ড কোয়ালিটি আর লাইফ, স্মার্ট গভর্নেন্স, অর্থাৎ ওই যে টেলিফোন লাইন কাটছে বা, তবে লাইন কাটবেই, এই লাইন রাস্তা কাটতেই হবে, লাইন টেলিফোন লাইন সংস্কার সারানো। আজকে এখানে একটা কেবল ফল্ট হলো, সেখানে তো সিএসসি লাইন মাটি খুঁড়তেই হবে, এটা কোনো এর থেকে বেরিয়ে আসার কোনো জায়গা নেই। কিন্তু গভর্নেন্সটা এমন হবে যে সেখানে ওই একটা কোঅর্ডিনেশন বা সমন্বয় থাকবে, যাতে ওইটা বুঝিয়ে দেওয়া হয়। আচ্ছা, আবার ধরুন গভর্নেন্স বলতে অন্য দিকটাও আছে, যেমন রাতে যেন এই শহর সুন্দর হয়, যদি এখানে মহিলারা নিরাপদে থাকে, এখানকার শুধু মহিলা নয়, এখানকার নাগরিক, জনজীবন, এখানে জনজীবন, এখানে গাছের ছায়া থাকবে যেখানে পথিক বিশ্রাম নেবে, এটাও একটা স্মার্ট সিটির একটা অঙ্গ। তারপরে ছায়া, এই আচ্ছাদন থাকবে যেখানে বৃষ্টি হলে লোকে বা রোদ্দুরে মানে বিশ্রাম নিতে পারে। আমি বিদেশে দেখেছি এই জিনিস আছে, এবং এখানে কিছুটা চেষ্টা হয়েছিল যে এয়ার কন্ডিশনড বাস স্টপ
বিদেশে হয়েছে আমাদের লেকটাউন অঞ্চলে কিছু হয়েছে, কিছু VIP দুটো একটা রোডের VIP রোডের উপরে হয়েছে। দুটো একটা হয়েছে, সেটা একটা ভালো উদ্যোগ। কিন্তু মুশকিল হচ্ছে ওই সব কিছুরই একটা অপব্যবহার আছে, মানে ক্ষমতার অপব্যবহার যেমন শব্দটা, তেমনি বহু মানুষ আছেন যারা প্রেম করার জন্য ওই একদম। এসি আমি এটাই বলতে চাইছিলাম। বাস স্টপে Right. বসে থাকেন, কিংবা time আমি বললাম pass প্রেম করার করার জন্য, কেউ অফিসিয়াল কাজ করার জন্য দুজনে বসে মিটিং করছে, ঠান্ডা ঘরে বসে মিটিং করছে, খাচ্ছে। এবং এখন দেখছি যে ওরা যারা নাকি সত্যি সত্যি বাসে উঠবে এমন লোক কমই ওখানে অ্যাটেন্ডেন্ট ঢোকে। রেখেছে, যারা নাকি ওই 5-10 মিনিটের বেশি দেখলি তাদেরকে বের করে দেওয়া হয়। কিন্তু কতক্ষণ মানুষ ওটাকে মনিটর করবে যদি নিজেদের আমাদের সচেতনতা না থাকে? মানে আমাদের এই যে রাস্তায় থুতু ফেলা, আমরা তো কেউ বাড়িতে থুতু ফেলি না, হ্যাঁ, কিন্তু রাস্তায় যত ঝকঝকে তকতকে রাস্তাঘাটই হোক, আমরা কিন্তু অপরিষ্কার করতে এক মুহূর্ত বিলম্ব আমি করি তাই না। আসলে বলছি আমার যে মনে হয় আমরা মানুষের, যারা এখানে হ্যাঁ, বসেছি একটু হ্যাঁ, সচেতন, correct, এবং আমরা correct। নিজের হবে। মানে আমরা যারা বসেছি আমাদের মধ্যে যে সচেতনতা রয়েছে, আমরা নিজের ঘরটাকে যেভাবে ব্যবহার করি, নিজের শহরটাকে কেন সেভাবে করি না। দুঃখ তো সত্যিই হয় যে, যেটা আপনি এক্ষুনি বললেন। আর এছাড়াও যেটা আমার বক্তব্য যে পরিচ্ছন্নতা, আমি একটু আগে স্মার্ট সিটির কথা যেটা বলছিলাম, আমরা জানেন আমাদের নিউ টাউনে হিটকোর থেকে একটা দারুণ সুন্দর প্রজেক্ট প্লগিং, মানে আমি যখন সকালবেলা জগিং করতে বেরিয়েছি স্বাস্থ্য উদ্ধারের জন্য, তখন আমি চারিপাশে পড়ে থাকা প্লাস্টিক বা অন্যান্য যে জিনিসপত্র মানুষ ফেলে দিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ারেস্ট কোনো একটা ডাম্প করে, একটা আমাদের ওখানে থাকে সমস্ত ওয়েস্ট বিন থাকে, সেটা ফেলে দেওয়া। তো এই প্লগিং এর মতো একটা স্মার্ট ব্যাপার কিন্তু আমার স্মার্ট সিটিতে চালু হয়েছে এই জিনিসটা। এবং তারপর থেকে সরি টু ইন্টারাপ্ট, যেটা প্লগিং বললেন, এখন যখন আমি ব্যাংকিং এ ছিলাম, সিড বল অ্যাক্টিভিটি অনেকেই কর্পোরেটস নিয়েছে, মানে ভেতরে মাটি একটা সিড করে একটা বল করে ওটাকে কোনো অন্য জায়গায়, সো দ্যাট ফরেস্টেশন হওয়ার জন্য। আচ্ছা, কিন্তু কলকাতায় আমাদের বেশি জায়গা কোথায় যে আমরা ওই সিডগুলো ব্যবহার করব? সো এত যে বিল্ডিংস অ্যান্ড এভরিথিং ডেভেলপ হচ্ছে, আমি ব্যাংকিংয়ে ছিলাম, আমি জানি কত লোক যে নিচ্ছে লোন একটা ফ্ল্যাটের জন্যে, তারপরে ওই লোনটা নিয়ে ওই 25 বছরও চাকরি করতে করতে লোনটা চুক্তি করতে করতেই বয়ে গেল, আর পাশে বাড়ি কে, আপনি যেটা বলেন কে আছে সেটাও জানা গেল। এখন যখন একটা টালিখোলা বাড়ি হোক বা একটা 10 জন মিলে একটা বাড়িতে থাক, তখন ওই লোনটা দরকার হতো না, যেহেতু দ্যাট ইজ ডেভেলপমেন্ট, কর্পোরেট ডেভেলপমেন্ট। কিন্তু এই দিক দিয়ে সেটা বললাম প্লগিং হচ্ছে, সিড বল অ্যাক্টিভিটি হচ্ছে কিন্তু অনেক কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে। দিয়ে আমি একটা সিএসআর অ্যাক্টিভিটি করছি, সেই জন্য সিড বল। বাড়িতে গিয়ে কিন্তু একটা পধা আমি কিনে রাখাচ্ছি না নিজের ছাদে, অফিসে এসে 2 ঘন্টা সিড বল করছি, ফটো নিয়ে যাচ্ছি যে আমি একটা সিএসআর অ্যাক্টিভিটি করলাম। তো এভরিথিং ইজ কমার্শিয়ালাইজড, সেটাই আমার থিং। বাট যেমনি বলা হয় যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো এভরিথিং বাড়িতে শুরু করাই ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং আই ফিল ইজ এডুকেশন অ্যান্ড ফ্যামিলি। আগে বার্থডে হতো আমাদের, আই এম টেকিং ইউর টাইম, আই এম সরি, আমাদের একটা প্লাস্টিকের প্লেটে 2টো স্যান্ডউইচ, একটা চিপস, একটা চকলেট, আশেপাশে 10টা বাচ্চা ডেকে মা বাবা মাসি কাকি সব আসতো। এখন বার্থডেতে বাচ্চারা মা বাবার সাথেই থাকে না, হয়তো একটু বড় হয়ে গেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নালে অফিস কলিগ, নালে বার্থডে মা বাবা বসে আছে, যাদের জন্যে আমাদের আজকে বার্থডে হচ্ছে তাদের সাথেই সেলিব্রেট হচ্ছে না। দ্যাট ইজ হোয়াট ইজ মিসিং ইন যেটা কলকাতা। ঠিকই আপনি যেটা বলেছেন বিলকিস, যেটা পিয়াসিও বলছিলেন, যে আমরা নিজেরা যদি সচেতন না হই, আমাদের নাগরিক চেতনার যদি উন্মেষ না হয়, তাহলে না হলে নগর সচেতন উন্নয়ন বলতে সম্ভব না না। একটা যেটা কথা বিলকিস ভীষণভাবে বলছে। মনে পড়ে গেল, হ্যাঁ। মানে কলকাতার লোকরা সচেতন, আর এই কথাটা না বললে বোধহয় হবে না। কলকাতা বললেই প্রথম কি মনে হয়? আমার তো মনে হতো খাওয়া দাওয়া। কলকাতা মানে খাওয়া, এরকম খাবার আর এত খাদ্যরসিক মানুষ বোধহয় কোথাও নেই, না। এত খাওয়া দাওয়া। এখন কিন্তু কলকাতা লোক খাওয়ার ব্যাপারে খুব সচেতন হয়ে গেছে, হ্যাঁ, সেটা ঠিক। যেটা আমি ভীষণ। একদম হতে পারছি না। যেটা, হ্যাঁ। এখন কলকাতার লোকরা মানে খাবারের সাথে একটা অপরাধবোধ মিশিয়ে খায়। হ্যাঁ, ইস এইটা খেলাম বোধহয় আমার এত ক্যালোরি হয়ে গেল, ইস মিষ্টিটা আমি খাবো না, এইটা এরকম বোধহয় কলকাতার লোকজন ছিল না। কলকাতা কিন্তু এটাও মিস করছে, আমরা কিন্তু এটা মিস করছি। হ্যাঁ, ঠিক ঠিক একদম। বড্ড পিয়াসি কি বেশি বললেন? সচেতন হয়ে না, গেছি ঠিক কোনো কথা, একদম ব্যাপারে। না, correct, correct। সচেতনতা আসলেও বলরাম মল্লিকের দোকানের একবার ঢুকে দেখুন, এক একটা মানে ফেস্টিভ সিজনে পা রাখার জায়গা পাবেন না। তো সচেতনতা বলরাম মল্লিক ভীষণ আসলে না, এই মানে আমি খাওয়ার just কথা একটা যেটা বললে, এটা example বলতে গেলে কলকাতা নিয়ে প্রচুর গল্প হতে কথা, পারে। আমার হ্যাঁ। শিবরাম চক্রবর্তীর কথা মনে পড়লো, সে দারুণ মজার গল্প, প্রতিদিন রাত্রে ওনার রাবড়ি ছাড়া চলতো না। মানুষটিকে আমি ব্যক্তিগতভাবে মিট করেছি। যাকে আমরা এইসব শুনবো, ফেরত আসবো যুক্তিতক্কতে। কলকাতা আমি আর আসবো না। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন এবং ফোন করুন, আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের সঙ্গে শেয়ার করুন। দেখতে থাকুন যুক্তিতক্ক, ফেরত আসছি বিরতির পর।
এই শহর জানে আমার প্রথম সব কিছু, গানের লাইনটা আমি দ্বিতীয়বার ব্যবহার করলাম, এবং সেই জন্যই কিন্তু আমরা কেউই কলকাতা ছেড়ে যেতে চাই না, বরঞ্চ যে জিনিসগুলো নিয়ে আমাদের আবেগ, যে জিনিসগুলো নিয়ে আমাদের অভিমান, মান, চলুন না সেইগুলোকে কি করে পরিবর্তন করা যায়, সেগুলোকে শুধরে নেওয়া যায় তার চেষ্টা করি, সেটা বোধহয় অনেক বেশি জরুরি। পিয়াসী, যে কথা আপনি ব্রেকের সময় বলছিলেন যে পলিউশন নিয়ে, যেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে কোনো শহরের উন্নয়নের স্বার্থে, পলিউশন। যেমন ইদানিং শোনা যাচ্ছে কলকাতার দূষণ মাত্রা দিল্লির থেকেও বেশি। হ্যাঁ, এটা কিন্তু খুব আতঙ্কের, এবং আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করা খুব জরুরি। এবং পলিউশনের কারণও কিন্তু আমরা গাড়ির কার্বন থেকে হচ্ছে, এবং গাছ কাটার জন্য হচ্ছে, হ্যাঁ, নানান রকম কারণে হচ্ছে। আপনার অভিজ্ঞতা কি? আপনার যে বললেন স্মার্ট সিটিতে থাকেন আপনি, ওখানে পলিউশন? আমাদের পলিউশন কিন্তু কলকাতার থেকে সত্যি অনেক কম। প্রথমত এখনো গাড়ি সেভাবে ওখান দিয়ে তো মানে যেগুলো এখন মানে অ্যাট প্রেজেন্ট যে গাড়িগুলো বেরোয় সেই সমস্ত গাড়ি, তার থেকে তো পলিউশন আসে না। আর প্রথমে ঠিক হয়েছিল যে ওখানে অটো বা এই জাতীয় কিছু চালু হবে না, কিন্তু যে কোনো কারণেই হোক সেগুলো হয়তো বন্ধ করা যায়নি, চলছে। প্রাইভেট বাস বা এগুলো যেগুলো চলে, ম্যাক্সিমাম সরকারি বাস চলে, প্রাইভেট বাস কমই। ইলেকট্রিক বাস একটা দারুণ স্মার্ট ব্যাপার আমাদের এখানে। এবং আরেকটা মজার জিনিস জানেন, মানে একটু দূরে দূরে ব্লকের থেকে মেন আর্টেরিয়াল রোডে আনার জন্য হিডকো থেকে একটা ফ্রি সার্ভিস ইলেকট্রিক্যাল বাসে, যে তার জন্য আবার অটোয় যাতে না চড়তে হয়, মানে পলিউশনটা তাহলে ওভাবে কিছুটা তো আমরা কাট করতে পারি। আর এছাড়া হাঁটার ব্যবস্থা ভীষণ ভালো রয়েছে, যে হেঁটে কিছুটা রাস্তা আমি যাই, তাতে আমার শারীরিক যে একটা প্রতিদিনকার ক্ষমতাটা থাকে, এক্সারসাইজ হয়, তার সঙ্গে পলিউশনটাকে আমরা বাঁচাতে পারি। আর সবুজায়ন তো ভীষণভাবে হচ্ছে, এবং কয়েক একর জমি হিডকো থেকে দেওয়ার হয়েছে, যে সেখানে প্লান্টেশন। ধরুন আমার বাবা এখন নেই, আমি আমার বাবার নাম দিয়ে ওখানে একটা গাছ লাগাতে পারি, এবং সেই গাছটা সেই অ্যাডাপ্ট করার মতো, সেই গাছটাকে আমি অ্যাডাপ্ট করলাম। সেই অ্যাডাপ্টেড করার ফলে আমি প্রতিদিন তার কাছে যেতে পারি, তাকে আস্তে আস্তে কিভাবে সে বড় হচ্ছে তার একটা ইতিহাস আমি সেখানে লিখতে পারি। তো এইভাবে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করছে। যেটাও বলছিল যে সিড বলে কিন্তু স্মার্ট সিটি আটকে নেই, তারা গাছ একের পর এক লাগানো এবং ভীষণভাবে বনসৃজন এবং এই বৃক্ষরোপণ ব্যাপারটাকে এনকারেজ করা হয়, প্রমোট করা হয়। আচ্ছা, বিলকিস, কি অভিজ্ঞতা আপনার? আমি মাই এক্সপিরিয়েন্স, আমার বাপের বাড়ি হচ্ছে বেলেঘাটা, শিয়ালদা। আই এম ম্যারিড ইন বারাসাত। সো এই 3 বছরে যা ডিফারেন্স আমি দেখেছি ইন সেন্ট্রাল ক্যালকাটা অ্যান্ড এক্সট্রিম নর্থ ক্যালকাটা, মানে আমি এখন হয়তো দু রাত আমি বাপের বাড়ি থাকতে পারি না। কেন যে ওই সাউন্ড যেটা থাকে, বাস, অটো, ট্রেন সব সময়, এখানেও এসি আছে, ওখানেও এসি আছে, কিন্তু বারাসাত গেলে আমার বাড়ির ভেতরে একটা আমের গাছ আছে, আমার থেকেও এজে বেশি ওই পেড়ের। তো ইয়েস, নর্থ কলকাতা, এক্সট্রিম বারাসাত এরিয়াস, আমি যেহেতু ওখানে এখন 3 বছর ধরে থাকছি, ডেফিনেটলি আছে ওদিকে গাছপালা। আমাদের মানে যেটা আমি বলছিলাম যে শহর এবং গ্রামের যে পার্থক্যটা, গ্রাম মানে গ্রামাঞ্চলের মানুষজন যারা শহর বলে পরিগণিত হয় না, তো তাদের কাছে শহরের প্রতি যে একটা আকর্ষণ থাকে, একটা অ্যাট্রাকশন থাকে, সেটা কি এখন আপনারা ফিল করেন যে শহরে যাচ্ছি? ফিল করছি, হ্যাঁ, এখন ফিল করছি শহরে যাচ্ছে। তারপরে এই 3 বছর কি হচ্ছে, এটা ইফেক্টও হয়েছে। আমি দেখেছি যখন আমার বিয়ে হয়েছিল, আশেপাশে শুধু বাড়ি ছিল আর ছাদে সব টেরেস গার্ডেন ছিল। এখন অনেকেই বাড়ি ভেঙে দেখেছি বিল্ডিংস হয়ে গেছে, অ্যান্ড ওটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যেহেতু আই ডোন্ট স্টে ইন দ্যাট কাইন্ড অফ হাউস। তো এই আকর্ষণটা, এই মানে খিচাও টুয়ার্ডস দ্য গ্ল্যামার অ্যান্ড খিচাও টুয়ার্ডস এটা হাইপ করা সিটিটা, সেটা ইফেক্টেড হওয়া চালু হয়ে গেছে ইন আউটস্কার্টস অলসো। সো বারাসাত যেটা 4 বছর আগে ছিল, ইটস আই এম সরি, আই এম টেকিং দ্যাট। আপনি এফেক্টেড? আই এম ইয়েস। আমার বাড়িতে আগে এসি ছিল না, যখন আমার শ্বশুর মশাই আর ওনারা থাকতেন। এখন আমার বাড়িতে এসি চলছে, অনেক ইলেকট্রিক, প্রচুর পপুলেশন বেড়ে গেছে। এসির কথা ধরে একটা বলি যে এসি কিন্তু প্রচুর পলিউশন, মানে রেসপন্সিবল ফর আমাদের এয়ার পলিউশন। হ্যাঁ, তো যার জন্য আমরা যদি সচেতনভাবে এসিটাকে কম ব্যবহার করি এবং তার একটা সঠিক তাপমাত্রা যেটা রয়েছে সেটা ব্যবহার করি, তাহলে কিন্তু পলিউশনটাকে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি। সরোজবাবু, আপনাকে হ্যাঁ কি বলছেন? বারাসাত থেকে উলুবেড়িয়া এবং উত্তরে বেসব্রিজ থেকে, দক্ষিণে বজবজ থেকে উত্তরে যদি ব্যান্ডেল অবধি আমরা এটাকে গ্রেটার ক্যালকাটা হিসেবে ধরি, তাই তো হচ্ছে এখন। এখানকার মোট লোক সংখ্যা প্রায় 1,75,00,000 বা 2 কোটি ছুঁই। তা এত পপুলেশন, তবে শহরের বিভিন্ন
সুযোগ সুবিধা এখানেও বিস্তার করার প্রচেষ্টা চলছে, এখানকার মিউনিসিপ্যালিটিগুলো কলকাতা শহরের মতন, কিন্তু কলকাতা শহরে মানুষকে আসতে হয়, লক্ষ লক্ষ লোককে আসতে হয় ওই চাকরি বাকরি, জীবন জীবিকা এবং চিকিৎসা এবং শিক্ষার জন্যে, যার ফলে কলকাতার উপর একটা এইগুলোর বাইরেও কিন্তু বিনোদন একটা খুব বড় ভূমিকা নিয়ে আছে। কলকাতায় যে বিনোদনের সুযোগ সুবিধা রয়েছে সেইগুলো তো গ্রামাঞ্চলে বা যেগুলো ততখানি উন্নত নয় সেখানে নেই, এবং এখানে মার্কেটিং সিস্টেম যতই আমরা আসবো বিস্তারিত আলোচনা। আমরা ফোনে যাই। নমস্কার, কোনো বন্ধু রয়েছেন ফোনে? কে রয়েছেন, কোত্থেকে রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি বিপি চৌধুরী বলছি যাদবপুর থেকে। বলুন। আমি কলকাতায় বড় হইনি ঠিকই, কিন্তু তারপরে অনেক বেশি দিন কলকাতাতেই আছি এবং এখনো আছি। কিন্তু ওই আজকাল যেটা এখন কথা হচ্ছে, অল্প বয়সীরা বাইরে চলে যাচ্ছে, আমার ছেলেও সেরকম ব্যাঙ্গালোরে, এবং সেখানে অনেক দিন গিয়ে থাকছি, এবং সেখান থেকে এসে চোখে পড়ছে কলকাতায় মানে লোকেদের সচেতনতা এত কম এখানে। ওখানে রাস্তায় ঘাটে কেউ ঝট করে ময়লা ফেলে না, রাস্তায় ঘাট নিজেরাই পরিষ্কার রাখছে। একটা ছোট্ট চায়ের দোকান রাস্তার পাশে, কিন্তু সেও সেটাকে পরিষ্কার রাখছে, এবং যারা সেখানে যাচ্ছে বসছে ওই চক করে কাগজের টুকরোটা ফেলে দিল কিংবা একটা প্যাকেটকে ফেলে দিল, সেটাও কিন্তু করছে না কেউ। কিন্তু এখানে আমি দেখেছি আমাদের পাড়াতে, এখন সরকারকে সবসময় তো দোষ দিয়ে লাভ নেই, তারা চেষ্টা করছে, কেএমসির গাড়ি এসে সকালে ময়লা নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেই রাস্তার পাশে সেই জিনিস নোংরা ফেলা হচ্ছে, সেটা সারাদিন থাকছে। আরো হচ্ছে প্লাস্টিক, আমাদের এখানে নিয়ম করা আছে, লেখা রয়েছে সব জায়গায় প্লাস্টিক ব্যবহার করবেন না, কিন্তু যথারীতি বাজারেও দেওয়া হচ্ছে, আমরাও নিচ্ছি বোধহয়, সেই জন্য কখনো কখনো ব্যাগ নিয়ে যাচ্ছি, তাতে তখন প্লাস্টিক দরকার হচ্ছে না। কিন্তু আমি বাইরে গিয়ে দেখেছি যে কিছুতেই কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার হয় না, কোনো ভাবে না, রীতিমতো পেনাল্টি দেওয়া হচ্ছে, এবং যারা যাচ্ছে গাড়িতে একটা করে ব্যাগও রেখে দিচ্ছে কাপড়ে, সেটাতে করে বাজার করছে। সুতরাং এই সচেতনতাটা আমাদের এখানে কলকাতার মানুষদের বোধহয় অনেকটা বেশি করা উচিত। এটা না নিজেরা না করলে এটা কেউ করতে পারবে না। ঠিক বলেছেন, ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পেরেছি। এবং এটা যে কথা আমাদের প্যানেলে যারা রয়েছেন তারাও বলছিলেন যে আমাদের নিজেদের যদি সচেতনতা না তৈরি হয়, ইনফ্যাক্ট আমার অভিজ্ঞতা বলছে, আমি যে পাড়াতে থাকি এরকম প্রায়ই দেখি যে ওই যে আপনি বললেন কেএমসি বা কর্পোরেশন থেকে গার্বেজ বক্স করা আছে, সব কিছু করা আছে, তারপরেও আমি নিজে দেখেছি যে কোনো একজন মানুষ বা কোনো কেউ গাড়িতে তিনি উঠছেন, গাড়িতে ওঠার সময় এরকম সাইডে প্যাকেটটা, গার্বেজ প্যাকেটটা হাতে করে নিয়ে গাড়ির দরজাটা বন্ধ করার সময় ওইখানটা ফেলে দিচ্ছেন, সরোজবাবু ফেলে দিয়ে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, ওনার গাড়ি বেরিয়ে গেল কিন্তু গার্বেজ প্যাকটা ওখানে পড়ে গেল, এবং সেটা একটা অড টাইমে, তারপরে কিন্তু কোনো ক্লিনিং নেই, আবার পরের দিন সকালে ক্লিনিং। নিজেই বাঁচবো আর কাউকে, সমাজটা যে বেঁচে থাকুক, এই সচেতনতাটা মানুষের একদমই নেই। হ্যাঁ, মানে আমাদের বেসিক এই জিনিসগুলো, মানে এইটা কেন হচ্ছে বলে মনে হয়, যেহেতু আপনারা নানা রকম সমীক্ষার মধ্যে দিয়ে যান, কি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানো যায় না? যে মানে এত ভালো করে মাথার মধ্যে ছোটবেলা থেকেই ঢোকা। অবশ্য স্কুলে আমরাও যখন পড়েছি, দেখুন একটা জিনিস দেখেছি, এখনকার জেনারেশন কিন্তু খেয়াল করবেন এই জিনিস অনেক সচেতন আমাদের থেকে, আমরাই বোধহয় বেশি করি, আমরা এই যুগের মানুষই বোধহয় বেশি করি। এখনকার ছেলেমেয়েরা আমি দেখেছি হাতে নিয়ে বা ব্যাগে রেখে দিল অনেক, কারণ স্কুলটা ভীষণ ডিপেন্ডেন্ট। কিন্তু তবু আমি ইয়াং জেনারেশনকেও দেখছি, এবং আমি দেখে সবথেকে দুঃখ লাগে, বিএমডব্লিউ চড়ে যাচ্ছে, আস্তে করে কাঁচটা নামলো, ওই পান পারাগের প্যাকেটটা বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তো এটা তো ভীষণ ভাবে যেটা তানিয়া বলেছেন ঠিক কথা। আমিও জানি যে 25-30 বছরের যে ছেলে মেয়েদের জেনারেশন, যেটা তারা কিন্তু ওই ওয়েট করে কোথায় ডাস্টবিন রয়েছে, সেখানে গিয়ে গাড়ি সাইড করে সেখানে ফেলা। আমি এখানে জেনি সেই একটা এজ পর্যন্ত আছে, যেই ওরাও 30-32 ক্রস করছে, এক্স্যাক্টলি ওরাও ক্রস করবে, ওরাও কিন্তু ওই, হ্যাঁ একদম এই মানুষগুলোই আবার বিদেশে গিয়ে বা সেরকম ইন্ডিয়ারই সেরকম শহরে গিয়ে কিন্তু করবে না। তাহলে কি কোথাও একটা আসলে না, যেটা পিয়াসী কারেক্ট বলেছেন, আমার মনে হয় আইন একটা দরকার, মানে আইনের একটা শাসন, বা আমরা ছোটবেলা থেকে যদি বাড়ির কথা গভর্নেন্স নেই, এবং পারিবারিক অনুশাসনটা খুব ইম্পর্টেন্ট, পারিবারিক অনুশাসন এবং সামাজিক আইনের শাসন দুটো যদি থাকে, তাহলে মনে হয় আমাদের কখনো ভাবতে হবে না যে কলকাতা আমি আর আসবো না, বা সিসিটিভি থেকে ওই গাড়িটি যে পান পরাগটা ফেললো বা তাকে যদি শাস্তির ব্যবস্থা থাকে, তাহলে আমাদের শাস্তিকে আমরা খুব ভয় পাই। তবু বলি, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি একসময় কলকাতায় নাকি 5 আইন বলে একটা ব্যাপার ছিল, মানে কোনো একটা কিছু আমি যেটা আইনের নেই, আইন ভঙ্গ করে কিছু একটা রাস্তায় করলাম, তো তাতে আমার 5 টাকা ফাইন, এবং আমি যদি তর্ক করি 5-এর পরে 10,
আরও তর্ক করি 15, এভাবে নাকি ব্যাপারটা বাড়তো। তো এরকম ধরনের কিছু একটা আইন যদি আনা যায়, আবার আমাদের সরকার যদি ভাবেন, না, যেটা সরোজবাবু বললেন যে আমাদের যে সিসিটিভি যেটা নজরদারি সেইটাকে যদি প্রপার করা হয়, বা আমরা মানে মানুষ কিন্তু চাইলে পারে না এমন কোনো কাজ নেই। আমরা টেকনোলজিক্যালি আমরা এমন জায়গায় পৌঁছে গেছি, একটা বোতাম টিপে পৃথিবী হাতের মুঠোয়। আমার শহরকে ভালো করতে হবে, কিন্তু আমাকেই এই বোধটা কিন্তু আনতে হবে একটু মানুষের মধ্যে। অবশ্যই। তাহলে আর আমার আমাদের শহরকে অভিমানগুলো আমি হবে ভালো না। করব, হ্যাঁ, আর কেউ না, আমি করব, আমার থেকেই শুরু হোক না। হ্যাঁ, এবং বিদেশে যেটা তানিয়া বলছিলেন যে বিদেশে আমার অভিজ্ঞতা, আমাদের এক বন্ধুর সঙ্গে গিয়ে একটি জায়গায়, সে জানে, সে একজন খুব লব্ধ প্রতিষ্ঠ ডাক্তার, 25 বছর ধরে সেখানে সব নিয়ম সে জানে। একটা জায়গায় গাড়িটা পার্ক করলো, করে বললো না না মনে হচ্ছে এখানে পার্কিং আছে, কোনো চিন্তা নেই। আমরা ফেরত এলাম 1 ঘন্টা বাদে, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে তার কাছে একটা 8,000 টাকার ফাইনে স্টিকার লাগিয়ে চলে গেছে। হ্যাঁ, এবং সে বললো না ভুলটা আমার, সে কিন্তু সেটা নিয়ে কোনো তর্ক নয়, মানে ওই ভুলটা সে দ্বিতীয় দিন করবে না। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু সেই আইনের শাসন এবং পারিবারিক অনুশাসন দুটোকে কিন্তু সমান্তরালভাবে যদি মেনটেন করা যায়, তাহলে বোধহয় এই দিনটা আমাদের আসবে না। কলকাতা আমি আর আসবো না ভাবতে হবে না। কি বলেন সরোজবাবু, কি বলেন? ঠিক, এটা অবশ্যই ঘটনা। এবং আমাদের একটা অবশ্য দিক আছে, পপুলেশন প্রেসার এবং প্রচুর লোক এখানে, কিন্তু আমাদের প্রযুক্তিগুলো যেহেতু অত্যন্ত আধুনিকতার দিকে এগিয়েছে এবং সরকারও এই প্রযুক্তিকে অবলম্বন করছেন কর্তৃপক্ষ, এবং তাতে করে এই ধরনের অপরাধীকে ধরা আজকাল কোনো একটা ফ্যাক্টর নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা যেতেই পারে। এক্স্যাক্টলি। আমরা একটা ফোনে যাই। নমস্কার, কোনো বন্ধু ফোনে রয়েছেন। কে রয়েছেন, কোত্থেকে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কলকাতা থেকে অশোক চৌধুরী বলছি। বলুন, কোন অঞ্চল থেকে বলছেন? আচ্ছা, আমি একটা বিষয় একটু বলতে চাই। কলকাতার একটা যে ভৌগোলিক যদি 3টে ব্রডলি ভাগ করি আমরা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা আর মধ্য কলকাতা, একটা বৈষম্য কিন্তু খুব ডেভেলপ করছে। উত্তর কলকাতাকে দেখলেই মনে হয় সেই একটা রুগ্ন ম্রিয়মাণ শহর, সব সিনেমা হল উঠে গেছে, থিয়েটার হল উঠে গেছে, কোনো ভালো স্কুল নেই, স্কুলে ছাত্র হয় না। দক্ষিণ কলকাতা তুলনামূলকভাবে অনেক উন্নত, এবং সল্টলেক, নিউ টাউনের তো কথাই নেই। তো এই ভৌগোলিক বৈষম্যটা কেন বাড়ছে, এবং এর জন্য কিছু কি করা যায় না? না, ভৌগোলিক বৈষম্য না, এটা সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য। ভৌগোলিক সীমা তো আর পরিবর্তন করা যাবে না, কারণ কি আমরা জিওগ্রাফিক্যাল কোনো চেঞ্জ করতে পারবো না। উত্তর কলকাতা তথাকথিতভাবে, হ্যাঁ, এবং 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 উত্তর কলকাতা অল্প পরিসর। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনি কি বলেছেন, কিন্তু সত্যি সত্যি এই বৈষম্যটা হবেই বা কেন? এবং এখন যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বললেন, যে সরকারি স্কুলে পড়ানো সংখ্যা কমে গেছে, ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে না। আমি নিজে সরকারি খুব নামকরা স্কুলে পড়ে আমি বড় হয়েছি। তখন হিন্দু, হেয়ার, সংস্কৃত, টাকি, বালিগঞ্জ গভর্নমেন্ট এই স্কুলগুলোতে চান্স পাওয়া একটা ব্যাপার ছিল, মানে এই স্কুলে আমার ছেলে পড়ে, বলতাম যে এই স্কুলে পড়ি আমরা। এক্স্যাক্টলি। কিন্তু আজকের দিনে সেটা কেউ বলে না। কেন এই পরিবর্তনটা কেন, পিয়াসী কি মনে হয়? প্রথমেই তো বলতে হয় যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যবে থেকে প্রাথমিক স্তরে ইংরেজিটাকে তুলে দেওয়া হয়েছিল, তবে থেকে কোথাও একটা এই সরকারি স্কুলগুলো তাদের মানে ছাত্র বা ছাত্রী কৌলিন্য হারিয়েছে, এবং তাদেরকে যার জন্য আমরা স্কুলে আকর্ষণ করি, যার জন্য আমরা স্কুলে যাই। কারণ এই প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেওয়ার পরেও বেশ কিছুদিন কিন্তু চলছিল, কিন্তু যখন সেই ছাত্র বা ছাত্রীটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আরো মানে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে, তারা বুঝতে পারছে যে কত বড় একটা ফ্যাক্টর। পাস ফেল তুলে দেওয়া একটা ফ্যাক্টর, উইদাউট এনি এক্সামিনেশন হয়, কিন্তু সেখানে পাস ফেল গ্রেডেশন, কোনো ফেল নেই কোনো। এটা সরকারি স্কুল, অটোমেটিক প্রমোশন সরকারি স্কুলগুলোতে, এবং এই জন্যই কিন্তু সরকার পোষিত এবং সরকারি স্কুলে এই জিনিসটা আছে। এবং আমি আমি রামকৃষ্ণ মিশনের একটি স্কুলে, রামকৃষ্ণ মিশন জেনারেলি তাদের স্কুলগুলোকে খুব যত্নের সঙ্গে পরিচালনা করে যাতে শিক্ষার বিস্তার হয়। সেখানকার একজন হেডমাস্টার মশাই দুঃখ করছিলেন যে আমাকে অ্যাডমিশন নিতে হয়েছে তাদের, কিন্তু তাকে নিতে হয়েছে সরকারি নিয়মের প্রেক্ষিতে, এবং হয়তো তার দেখা যাচ্ছে তারাই ফার্স্ট জেনারেশন লার্নার, সে পড়তে চায় না, হ্যাঁ, কিন্তু তাকে নিতে হয়েছে, এবং সে 9 অবধি উঠে যাবে, ক্লাস প্রমোশন হয়ে যাবে তার। এই জায়গাগুলো আমাদের ছোটবেলায় ক্লাস 4-এ বৃত্তি পরীক্ষা ছিল, ক্লাস 4-এ, হ্যাঁ, এবং পাস ফেল ওঠানোর তো কোনো প্রশ্নই নেই আর কি। মানে দুবার পরপর সরকারি স্কুলে ফেল করলে
টিসি ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেওয়া দেওয়া হতো, হতো। হ্যাঁ। শিক্ষার কথা যখন উঠলোই তখন আজকের টপিকটা নিয়েই বলি যে কলকাতা ছেড়ে যাচ্ছে কিন্তু বেশিরভাগ উচ্চশিক্ষা যারা করছে তারা, মানে স্কুলের পরে যেই কলেজ যাচ্ছে, কলেজে আমাদের সময় অন্তত ছিল না কলেজে ক্লাস হয় না, রাজনীতি চিরকাল ছিল, ছাত্র রাজনীতি চিরকাল ছিল এবং সেটা ভীষণ ভালো ছিল, খুব স্বাস্থ্যকর ছিল। কিন্তু এখন রাজনীতি মানে ক্লাস হয় না। আমার বন্ধুর ছেলে একটা ভালো কলেজ, আমি নাম করছি না, খুব ভালো কলেজে পড়ে, বন্ধু দুঃখ করে বলে ক্লাস হয় না তো কেন যাবে। তো এই ক্লাস হয় না কালচার কিন্তু কলকাতায় কিন্তু এখন ওইটা কি আছে যে পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স কম হলে পরীক্ষায় বসতে দেওয়া হয় না? হ্যাঁ, সেটা আছে, সেটা আছে। আছে কিন্তু সেগুলো আবার সেটা করা যায়। থাকলেও সেটা একটা ঘেরাও করে অন্যরকম আবার একটা চাপ আসে তো অধ্যাপকদের কর্তৃপক্ষের মারা কাছে, হয়, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে চাপ আসে। মারা হচ্ছে, কেন দেয়া হবে না? তো আমাদের অনেক ছেলেমেয়েরাই বলছে, আমরাও মা বাবারা ভাবছি থাক বাবা এখানে কলেজে পড়তে হবে না, বাইরে যাক, কলকাতার বাইরে যাক, অন্তত ক্লাস হবে না, এই কালচার তো নেই। Actually, এই ছাত্র জিনিসটা- বিলকিস কি বলবেন, আপনার কি অভিজ্ঞতা? এডুকেশন নিয়ে অ্যাকচুয়ালি এটা বলবো আমি, এটা একটা ভিশিয়াস সাইকেল হয়ে গেছে। এখন 2008-7 পর যখন থেকে আউটসোর্সিং চালু হয়েছে বেঙ্গলে, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ভালো একটা পোস্ট একটা আউটসোর্স কোম্পানি পেতে গেলে কমিউনিকেশন ইজ দ্য ফ্যাক্টর, যাতে তোমার ডিপেন্ড করছে তোমার প্রমোশন, স্যালারি, এভরিথিং। একটা মাইন্ডসেট আছে যে সরকারি স্কুল में पढ़ने से योर इंग्लिश इज नॉट स्ट्रॉन्ग, যেটা অনেক জায়গায় প্রুভেন রাইট হয়েছে। না, যেটা বিলকিসের কথা থেকে পাচ্ছি যে সবটাই কিন্তু খুব মানে ওই ফোকাসটা কোথায় সেইটাকে মানে ওই করেই হচ্ছে পুরো ব্যাপারটা, যে অ্যাম্বিশন ওরিয়েন্টেড পুরো ব্যাপারটা, যে মিশন আমি এইটা হব। আমাদের ছোটবেলায় কিন্তু এটা হতো না, এখনকার মানে ছেলেমেয়েরা যাকে যা ভীষণ খুশি focused, পড়তে দেওয়া জানে, হতো। হ্যাঁ। আমরা একটা ফোনে যাব। নমস্কার, কোনো বন্ধু ফোনে রয়েছেন, কে রয়েছেন, কোত্থেকে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। শুভ সন্ধ্যা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের এই বিষয় কলকাতা আমি আর আসবো না, এই লাইনটা পড়েই একটা কিরকম যেন একটা কষ্ট অনুভব করছি। হ্যাঁ, কলকাতা আমাদের প্রাণ, আমাদের অনেক বয়স হয়ে গেছে। আমি শ্রীরামপুরের বাসিন্দা, সুমনা কুন্ডু বলছি শ্রীরামপুর থেকে। তো এই লাইনটাই আমাদের প্রচন্ড ভাবে মর্মাহত করে, আমরা ভাবতেই পারি না। আমার মেয়ে কানাডাতে থাকে, আমাকে সব সময় চলে আসার জন্য বলে, সবকিছুই নাকি ভালো ওখানে। আমার এটা শুনতে একটুও ভালো লাগে না। কেন আমাদের কিছু ভালো হবে নাই বা কেন আমরাই বা কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দরভাবে শহরকে রাখতে পারবো না? হ্যাঁ, এটা আপনার পড়াশোনা কোথায়? হ্যাঁ, আপনার পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা এখানেই ওয়েস্ট বেঙ্গলেই, আমার একটু গ্রামের দিকে, কিন্তু আমি এখন শ্রীরামপুরে থাকি। আমি কলকাতা ভীষণ ভালোবাসি, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি কলকাতায় যাই, বুক ফেয়ার থেকে কোনো। ধন্যবাদ। আপনার কণ্ঠস্বরের মধ্যে একটা এত সুন্দর মানে অভিমান রয়েছে এবং আবেদন রয়েছে। আপনি ভালো থাকুন, কলকাতাকে ভালোবেসে এরকম করে ভালো থাকুন। যে জায়গাটা, এই যে আবেগের জায়গাটা, মানে সত্যি সত্যি তো কলকাতায় নেই এমন কিছু নেই। কলকাতা তো পৃথিবীকে একসময় দিয়েছে এবং আমাদের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান কলকাতা। কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী, সাংস্কৃতিক রাজধানী আমাদের দেশের, মানে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, ভারতবর্ষের। এবং এত মনীষী ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে জন্মায়নি। কালচারালি হেরিটেজ যেটা কলকাতা, যেটা আমি ছোটবেলা থেকে শুনতে এসেছি, ইটস রিচ কালচারালি। না, এটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে যে লোকজন চলে যাচ্ছে এখান থেকে ক্যারিয়ারের জন্য, অ্যাম্বিশনের জন্য, এটাও কমে যাচ্ছে। আগে আমরা দুর্গাপূজা প্যান্ডাল দেখা মানে কোনো কম্পিটিশন ছিল, বেশি কিছু ছিল না। আমরা বাইরে গিয়ে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবাই পুজোর সময় একটা লাইন দিয়ে পুজো প্যান্ডাল দেখবো। এখন পুজো প্যান্ডাল মানে বাড়ি থেকে বসে দেখো কোনটা ভালো, কে সম্মান পেয়েছে কে। তো ঈদ যখন হতো সবাইকে দেখলাম হিন্দু মুসলিম সব এসে গলা মিলতো। তো সেই হেরিটেজটা কমে যাচ্ছে। এখন আর কেউ ইচ আদারের ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারছে না। এত পার্সোনাল লাইফে, ক্যারিয়ারে, এভরিথিং সব বিজি হয়ে গেছে। ওই ইম্পর্টেন্সটা যেটা কলকাতায় মাত্র ছিল, এটা দিস ওয়াজ অনলি ইন কলকাতা। সিটি অফ জয় যাকে বলা হয়, কেন ইটস সিটি অফ ফেস্টিভ্যালস। কোনো ওই মানে কি ইম্পর্টেন্স যেটা ছিল একটা মুসলিম আর হিন্দু ফেস্টিভ্যালসে, সব সময় আমি ইকুয়াল দেখলাম, কোনো ডিফারেন্স ছিল না। শেয়ার করি, আমি গত বছর মুম্বাইতে একজন পার্সি ভদ্রলোককে মিট করলাম। ভদ্রলোক প্রায় 97 বছর বয়স, বোমান কোহিনুর। তো উনি যখন জানলেন যে আমি কলকাতা থেকে এসেছি, বিশ্বাস করুন উনি এত একটা অদ্ভুত, সেই আমরা বলি না চোখের মধ্যে একটা আনন্দ যেন ঝিলিক দিয়ে গেল, এবং উনি আমার পাশে বসলেন।
ওই রকম একজন অশীতিপর অত সিনিয়র একজন মানুষ, এবং আমার দিকে উনি এমনভাবে তাকালেন মনে হলো আমি নিজেই যেন মূর্তিমতি কলকাতা। মানে তার মানে কলকাতা সম্বন্ধে তাদের কাছে ওই 97 ইয়ার্স ওল্ড একজন পার্সি ভদ্রলোক, তার ভেতরে যে কলকাতার ইমেজ সেটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। যদিও আমরা যারা কথাটা বললেন মানে আমাকে একজনের কথা মনে করিয়ে দিল, তিনিও পার্সি ভদ্রলোক ছিলেন এবং শেষ জীবনে তিনি যখন খুব অসুস্থ, উঠতে পারতেন না, তার আত্মীয় স্বজনরা তাকে, দেশেরই অন্য একটি অঞ্চলে তারা থাকেন, কলকাতায় তিনি একা, প্রায় আত্মীয় স্বজনহীন, এবং তিনি কিন্তু যেতে চাননি, বলেছিলেন যে আমি যা হবে কলকাতাতে যেন আমি মারা যেতে পারি। ভদ্রলোকের নাম ভি বালসারা। একদম একদম। তো এই যে আবেগ, রুসি মোদিও কলকাতায় একদম শেষ জীবন কাটিয়েছেন। হ্যাঁ, এবং আমি ওই বালসারাদার শেষ ইতে গেছিলাম, মানে অদ্ভুত এই যে মানুষের আবেগ, যেটা প্রিয়াসী বললেন যে কলকাতায় যারা আসে সব জায়গায় সারা ভারতবর্ষের সবার একটা অন্য দৃষ্টিতে বোধহয় দেখে, একটা সম্মানের। হ্যাঁ, এবং কলকাতা তো পৃথিবীকে সবসময় শ্রেষ্ঠ জিনিস উপহার দিয়েছে। লন্ডনের পরে কলকাতায় ছিল সবচেয়ে প্রেস্টিজিয়াস টাউন অফ ব্রিটিশ এম্পায়ার। এটা ওরা গর্ববোধ করত যে কলকাতা, এবং আমাদের এত এগিয়ে কালচারের দিক দিয়ে, এত এবং কালচার না, যেটা শরৎবাবু বললেন যে লন্ডনের পরে কলকাতা, যে যারা লন্ডনে গেছেন আমরা জানি যে কলকাতা স্থাপত্যের সঙ্গে ওখানকার এত মিল, মানে আমাদের ডালহৌসি পাড়া আর লন্ডনে গেলে মনে হয় একই জায়গায় আমরা ঘুরছি। শুধু ওই যেগুলো নেই, ওই পরিচ্ছন্নতা আমাদের নেই, আমরা নিজেরা যেটা সচেতন হই না বলে করতে পারি না, কিন্তু অনেক মিল। এবং কলকাতা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের উপহার দিয়েছে। এখানকার খাবার দাবার অনেক সস্তা। হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি ফুড। এখনো 14 টাকাতে মাছ ভাত পাওয়া যায়, কেউ বিশ্বাস করতে পারে না। মানে একটা ডাল তরকারি দিয়ে তার সঙ্গে একটা চারা মাছের ছোট পিস দেবে, তো মাছ ভাত তো বটে আর কি। 8 টাকায় অটো, কিন্তু মাছ ভাতটা সারা ইন্ডিয়াতে কোথাও আছে 8 টাকায় অটো চড়া যায় না, সেটা আছে। এবং মাছ ভাতটা খাওয়ার পরে যদি গলিতে, হ্যাঁ জানি, শয়ে শয়ে লোক খায়, এবং এট এ ভেরি চিপ কস্ট। আচ্ছা, এবার একটা মজার কথা বলি। হ্যাঁ, অনেক গুরুগম্ভীর কথা হলো। ও বললো, বিলকিস বললো, তখনই মনে পড়লো এটা বোধহয় কলকাতাতেই আছে। দুর্গাপূজার সময় ওই প্যান্ডেল হপিং এখান থেকে দেখছি, তারপরে ফোসকা পরে হাতে জুতোটা নিয়ে, এও কিন্তু কলকাতা, এও কিন্তু আমার কলকাতা। আজকে কলকাতা জুতোটা নিয়ে ফোসকা পরে পা খুঁড়িয়ে কলকাতা সন্তানের 100 বছর জন্মদিন সারা পৃথিবী পালন করছে। পণ্ডিত রবিশঙ্করের ইংল্যান্ড আমেরিকা হিউজ ভাবে সেলিব্রেশন হচ্ছে। মানে যে সে তো কলকাতার মানুষ, রবীন্দ্রনাথ কলকাতা, সত্যজিৎ কলকাতা, অমর্ত্য সেন কলকাতা, অভিজিৎ বিনায়ক কলকাতা, তিনজন নোবেল লরিয়েট। এবং মাদার টেরেসা, রোনাল্ড রস, রোনাল্ড রস, হি স্টেড ইন কলকাতা। একদম। এবং মাদার টেরেসা কিন্তু কলকাতার মানুষ হিসেবে, কি বললেন, কোন শহর বেশি নোবেল পেয়েছে না সেটাও কলকাতা। সেটাও কলকাতা। কলকাতার বিলকিস যেটা বললেন যে কখনো কোনো বর্ণ বৈষম্য, ধর্ম বৈষম্য কলকাতাতে আপনারা দেখেননি, এখন কি মনে হয়, এখন কি সেই জায়গাটাই, সেই বাতাবরণই আছে নাকি কোথাও কোথাও মনে হয় একটু? আমি একটা খুব পার্সোনাল জিনিস শেয়ার করব, হয়তো কিছু লোক জানে না। আমি হচ্ছে মিসেস বিলকিস পারভিন চ্যাটার্জি। তো সেই জন্য আই ফিল প্রাউড যে বেঙ্গলে থেকে আমি একটা সোশ্যাল ম্যারেজ পারভিন চ্যাটার্জি হতে পেরেছি। তো কলকাতায় ওটা এখন নেই। অন্য স্টেটসে যত আছে যে একটা মুসলিম মেয়ে হিন্দু বা হিন্দু মেয়ে মুসলিম, একটা হাস ব্যাপার আছে, সেটা কিন্তু এখানে অতটা এখনো হয়নি, কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের যে। সো আই ফিল প্রাউড দ্যাট আমি কলকাতা থেকে বিলং করছি, যেখানে আমি দুর্গাপূজাতে অষ্টমীতে সাদা শাড়ি লাল পাড় পরে আমি বাগবাজারও যাচ্ছি, আমি ঈদের দিন আমার বাড়িতে নামাজও পড়ছি, আর সেটা ভার্সা দুটোই হচ্ছে। তো সেই জন্যে আমরা যখন প্রমোশন অপরচুনিটিও পেয়েছিলাম অন্য স্টেটসে ইন আর মাই হাজব্যান্ড ডিনাইড, অ্যান্ড আমরা যাইনি। কেন কি এই যে সহমর্মিতা বা পরস্পরের সঙ্গে যে মিল, এটা আমি হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্টের একটা স্টাডিতে পড়েছিলাম যে বৈষ্ণব এলিমেন্ট, হ্যাঁ, এই এলিমেন্ট, এই যে উপাদান আমাদের সংস্কৃতিকে লালিত করেছে, এই পারস্পরিক সহমর্মিতার আদিম এটা উৎসটা সেইখানে খুঁজে পাওয়া যায়। তানিয়া কি বলবেন? দেখছেন আজকে আমরা প্যানেলে 3 জন মহিলা, 2 জন মেল। সো বেঙ্গল বিউটি এন্ড বেঙ্গল উইমেন আর treated as most intelligent, I feel intelligent and beautiful. না, আমি আর শরৎ বাবু আমাদের দেখতে খুব একটা খারাপ না, 3 জন সুন্দরী আছে, ঠিক আছে। তানিয়া, আমরা অনুষ্ঠান শেষ করব, শেষের দিকে আমরা এসে যদি বলি তাহলে কলকাতা আমি আর আসবো না, এই কথাটা আমি আর বলবো না, মানে আমরা আর বলবো না। এটা বলতে গেলে কি করণীয় অনলাইন? আর পিয়াসী আপনার কবিতা দিয়ে শেষ করব, একটা কবিতা শুনবো আপনার থেকে, সেটা বলতে বলতে আমাদের অনুষ্ঠান শেষ করব। কিছু না, খুব কষ্ট করতেও হবে না।
ছোটোখাটো কিছু যদি আমরা নিজেরা আমরা যদি একটু একটু পরিবর্তন করি না, আমরা নিজেরা ভাবি না না এটা করব না, আমার শহর তো আমি করব এটা, আচ্ছা অন্য না করুক, এইটুকু যদি আমরা ভাবি না, আমার শহর একদম সবার ওপরে আবারও যাবে, আবারও থাকবে চিরকাল। আমার শহর কারোর সাথে তুলনা নেই, কারোর মতন না, ভীষণ ভালো, ভীষণ মিষ্টি, ভীষণ আন্তরিকতা, সবাই বলে। তানিয়া কি আবেগ নিয়ে বলছেন যে মানে এই যে আমরা তো শীত পেরিয়ে বসন্তের দোরগোড়া একদম, মানে দুয়ারে কড়া নাড়ছে বসন্ত, পয়লা ফাল্গুন রাত পেরোলেই, তা এত সুন্দর আবেগ, এই বসন্তই বোধহয় কলকাতার আইডিয়াল একটা সময়, এবং সেই সময়টাই সবসময় জাগরুক থাকুক আমাদের মধ্যে, বসন্ত জাগরুক থাকুক। কি বলেন সরোজবাবু? তাই তো? অবশ্যই। বিলকিস কি বলবেন? বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, ও লাভলি। তাহলে বসন্ত যখন এসে গেছে, বসন্ত বেঁচে থাকুক কলকাতাবাসীর মনে। কলকাতায় ফুল ফুটুক না ফুটুক, আজ সব সময় বসন্ত, চিরবসন্ত। কলকাতায় সব সময় বসন্ত বেঁচে থাকুক। উপস্থিত অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে কলকাতা আমি আর আসবো না এই শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনারা প্রতিদিন দেখতে থাকুন যুক্তিতক্ক, বুধবার সন্ধ্যে 7:30 আমরা অনুষ্ঠান শেষ করব পিয়াসী লাহিড়ী সান্যালের মুখে একটি কবিতা শুনতে শুনতে। কলকাতা তো ভালোবাসার শহর, কলকাতা প্রাণের শহর, কলকাতা আমার শহর, কলকাতা তোমার শহর। কলকাতা, উষা উথুপের কথা মনে পড়লো, আমার সঙ্গে কয়েকদিন আগে স্টুডিওতে এসেছিলেন, উনি ক লিখে রাখেন মাথায়। তা ক আমরা লিখে মাথায় না রাখলেও ককে মাথায় নিয়ে আমরা যদি এগোতে পারি, তাহলে বোধহয় আমাদের কোনোদিন ভাবতে হবে না যে কলকাতা আমি আর আসবো না, নয় কলকাতা বারবার ফিরে আসবো। পিয়াসী। কলকাতা প্রিয় কলকাতা, কবি তসলিমা নাসরিন। কলকাতা, কেমন আছো তুমি? কেমন আছে তোমার চৌরঙ্গি গড়ের মাঠ, ইডেন গার্ডেন? কেমন আছে হাওড়া ব্রিজ, শ্যামবাজার, গড়িহাট মোড়, ধর্মতলা? কথা ছিল চিতপুরের রাস্তায় খালি পায়ে হাঁটবো, জীবন দেখতে দেখতে যাব খড়কুটোর মানুষের। কথা ছিল ফুটপাতের তেলে ভাজা, কল বেরোনো ছোলা সেদ্ধ, আলু কাবলি, লঙ্কার আচার খেয়ে হাইড্রেন্টের ভিড়ে দাঁড়িয়ে আজলা ভরে পান করব জল। হাওড়া স্টেশনে 16 রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটবো। হুইসেল শুনে দৌড়ে ধরবো ট্রেনের হ্যান্ডেল, ট্রেন যাবে বোলপুর, দুর্গাপুর, কি সব পুরের দিকে। কবে আমাদের দেখা হবে কলকাতা? সামনের শীতে, বসন্তে? কবে আমাদের দেখা হবে কলকাতা? শীতে, বসন্তে?